জি। আচ্ছা ঠিক আছে। বলেছে অক্সিজেন চক্র হলো অক্সিজেনের জৈব রাসায়নিক চক্র। এই চক্রটি মূলত বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা বজায় রাখার কাজ করে থাকে। তোমরা জানো উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন ত্যাগ করে এবং নিজের জন্য খাদ্য হচ্ছে গ্লুকোজ বা স্টার্চ বা যাকে আমরা বাংলায় বলি শর্করা, শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। অন্যদিকে মানুষ সহ অন্যান্য প্রাণীকুল উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন গ্রহণ করে এবং অক্সিজেনের সঙ্গে খাদ্যের দহনের মাধ্যমে নিজের জন্য শক্তি উৎপন্ন করে। এই যে অক্সিজেনের মাধ্যমে যে খাদ্যের দহন, এই টপিকটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, মনে আছে সবার? জি স্যার, জি মিস। ভেরি গুড। বাকিদের মনে আছে? সুবা, হাম্মাদ? জি মিস, মনে আছে। ভেরি গুড। হাম্মাদ, তোমার মনে আছে? কোনটা মিস? এই যে অক্সিজেনের সঙ্গে খাদ্যের দহন, মানে অক্সিজেন দিয়ে যেভাবে খাদ্য থেকে আমরা শক্তি পাই, এই প্রক্রিয়াটা আমরা শিখেছিলাম গত ক্লাসে, মনে আছে এটা? না মিস। আচ্ছা মনে নেই কেন? গত ক্লাসে তো আমরা ছিলাম সবাই। আচ্ছা আমি মনে হয় তোমাকে এই প্রক্রিয়াটা পড়াও ধরেছিলাম আমার যতদূর মনে আছে। তুমি আমাকে বলবা এখন, চলো আমরা ওই জায়গাটা একটু রিভাইজ করে আসি কোথায় ছিল সেটা। এই যে দৈহিক শক্তি, এখানে দেখায় যে আমরা যে খাবার খাই সেখান থেকে আমরা কিভাবে শক্তি পাই, সেই প্রক্রিয়াটা এখানে ব্যাখ্যা করা হয়। এটা কি মনে আছে আমরা যে পড়েছিলাম গত ক্লাসে? জি মনে আছে মিস। আচ্ছা তাহলে এটাই বুঝিয়েছে, মানে দৈহিক শক্তি মানে যেভাবে খাবার থেকে আমরা শক্তি পাই সেটা বলেছে, যে এটা অনেকটা দহনের মতোই প্রক্রিয়া। এইটার কথাই এখানে আবার তুলে ধরেছে যে অক্সিজেন দিয়েই আমাদের খাবারটা হচ্ছে আহ ছোট ছোট কণায় ভাগ হয়, পুষ্টি পাই আমরা, তাপ উৎপন্ন হয়। সেটাই বলেছে যে অক্সিজেনের সঙ্গে খাদ্যের দহনের মাধ্যমে নিজের জন্য শক্তি উৎপন্ন করে। কে করে এটা? আমরা। আমরা হচ্ছে উদ্ভিদের থেকে অক্সিজেন আমরা নেই, তারপর হচ্ছে আমরা শক্তি উৎপন্ন করি নিজেদের মধ্যে, যেটাকে আমরা বলি দৈহিক শক্তি। তারপর বলেছে মানুষ সহ অন্য প্রাণীকুল কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। কখন ত্যাগ করি আমরা? কোন প্রক্রিয়ায়? বলতেছি রে, খাইতাম। আমাকে কে বলবে মানুষ সহ আমরা কখন, মানে আমরা কখন কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি? যখন নিঃশ্বাস ছাড়ি। জি ভেরি গুড, শ্বসনে আর কি। তাই বলেছে যা উদ্ভিদ পুনরায় তার খাবার এবং অক্সিজেন তৈরি করতে ব্যবহার করে। তার মানে আমরা বুঝলাম ফার্স্টে উদ্ভিদ হচ্ছে সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করে, সেটা বায়ুমণ্ডলে যায়, বায়ুমণ্ডল থেকে আমরা হচ্ছে সেটা গ্রহণ করি, আমরা আবার কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, সেটা হচ্ছে আবার উদ্ভিদ নিচে গ্রহণ করে এবং নিজের খাদ্য তৈরি করে। সুতরাং দেখা যাচ্ছে সালোক সংশ্লেষণ, পানি চক্র, কার্বন চক্র, অক্সিজেন চক্র খুব নিবিড়ভাবে সরাসরি অথবা পরোক্ষভাবে আমাদের জীবনের সঙ্গে জড়িত। ক্লিয়ার এই কথাটা? আমরা প্রতিটা চক্র সম্পর্কে জেনেছি, সালোক সংশ্লেষণ কি তা জেনেছি, বুঝতে পারছি? জি ওকে, মিস। কারো কোথাও সমস্যা হলে আমাকে জানাও। এই আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা শেষ। এটা মেবি ছিল অধ্যায় 7, তাই না? হ্যাঁ। জি কার্বন চক্রটা একটু রিপিট করেন। হ্যাঁ শিওর, কার্বন চক্র, চলো আমরা সবাই কার্বন চক্রে ফেরত যাই। এই যে পানি চক্রের পরে দেখো, কার্বন চক্র বোঝার আগে আমরা প্রথমে ছবিটা দেখবো, তাহলে ভালো মতো বুঝতে পারবো। হাম্মাদ, আমি তোমাকে কিছু প্রশ্ন করবো, তুমি হচ্ছে শুধু অ্যান্সার দিবা। এখন বলো, সালোক সংশ্লেষণে উদ্ভিদ কোন গ্যাস ব্যবহার করে? কার্বন ডাই অক্সাইড। ভেরি গুড, কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে। এবং সালোক সরি উদ্ভিদ যখন শ্বাস নেয়, যখন শ্বসন চালায়, তখন হচ্ছে কোন গ্যাস ত্যাগ করে, এটা মনে আছে? কার্বন ডাই অক্সাইড। ভেরি গুড। এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে শ্বসনের ক্ষেত্রে আমরা এবং গাছ দুইজনেই সমান, আমরা দুইজনে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। তো কার্বন চক্র হচ্ছে মূলত কার্বন কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছে সেটা আমাদের শেখাবে। এরও আগে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখন কোনো গাছ অনেক বছর আগে মারা গেছে বা কোনো প্রাণী মারা গেছে, তার হাড্ডি গুডি মাটির সাথে মিশে যাবে এবং মিশে আমাদের তৈরি হবে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি থেকে আমাদের বিভিন্ন খনিজ উপাদান তৈরি হবে, যেমন প্রাকৃতিক গ্যাস তৈরি হবে, কয়লা তৈরি হবে। এগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। যেমন প্রাকৃতিক গ্যাস আমরা রান্নার কাজে ব্যবহার করি, সিলিন্ডারে থাকে প্রাকৃতিক গ্যাস।
এলপিজি গ্যাস বলে। এবং কয়লা কয়লা আমরা দেখেছি সবাই। জি Very মিস। good. কয়লা কয়লা হচ্ছে মূলত কার্বনের একটা অংশ। এটা হচ্ছে অনেক কার্বনই হচ্ছে কয়লা মূলত। তো সেই কার্বন, প্রাকৃতিক গ্যাস এগুলো থাকে মাটির নিচে। তো এগুলো আমরা বের করে আমরা কি কি কাজে ব্যবহার করি দেখো, এই যে দেখাচ্ছি এখান থেকে আমরা বের করি, প্রথমে বের করে এগুলো শিল্প কারখানায় বিভিন্ন কাজ করতে পারি, কয়লা দিয়ে বিভিন্ন কাজ করা যেতে পারে। সেখান থেকে শিল্প কারখানায় যে কালো ধোঁয়া বের হয়, তারপর গাড়ি থেকে যে কালো ধোঁয়া বের হয়, এগুলোতে কি থাকে জানো? কার্বন ডাই অক্সাইড। এবং গাছ যে শ্বসন কাজ চালায়, আমরা যে শ্বসন কাজ চালাই, গরু ছাগল যে শ্বসন কাজ চালায়, যে কোনো প্রাণী, তো সেখান থেকে আমাদের তৈরি হয় কার্বন ডাই অক্সাইড। সেই কার্বন ডাই অক্সাইড কে নেয়? গাছ নেয়। গাছ কি করে? সালোক সংশ্লেষণ করে, নিজের খাদ্য নিজে তৈরি করে। এরকম করতে করতে গাছ কিছুদিন পর মারা যায়। মারা গিয়ে কি হয়? গাছ চলে যায় মাটির নিচে, মিশে যায়। কিভাবে মিশে যাচ্ছে? এখানে হেল্প করে হচ্ছে অণুজীব। অণুজীব কারা? যারা হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, এদেরকে আমরা অণুজীব বলতে পারি। আচ্ছা, আমাদের সাথে একজন জয়েন করেছে, আহ, শামিমা। জি, নাম কি তোমার? রামিসা। আচ্ছা, রামিসা, কেমন আছো তুমি? ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো। আহ তুমি কি তোমার বইয়ের ৭৪ পেজটা একটু বের করো কাইন্ডলি, আমরা এই পেজটা পড়াচ্ছি। আচ্ছা। আচ্ছা, এর মধ্যে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে এই যে গাছ হচ্ছে মারা গেছে, হ্যাঁ। মারা যাওয়ার পর এটা কিভাবে, এত বড় গাছ মাটির সাথে মিশবে কিভাবে? কিন্তু কারো হেল্প করতে হবে, তাই না? ধরো একটা ডিমকে আমি নিলাম, ডিমকে আমি মিশাচ্ছি, কি দিয়ে মিশাই? কাঁটা চামচ দিয়ে মিশাতে পারি, যে কোনো কিছু দিয়ে। কিভাবে মিশে? আস্তে আস্তে মিশে যায়। তো সেরকম একটা বড় গাছ কিভাবে মাটিতে মিশবে? এখানে ব্যাকটেরিয়া, অণুজীব, কি অণুজীব হচ্ছে যেগুলো আমরা চোখে দেখি না, একদম ছোট, মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়। সেই রকম অণুজীব হচ্ছে ব্যাকটেরিয়া। এরা হচ্ছে গাছটাকে পচাতে সাহায্য করে, বা আমাদের মৃতদেহ এদেরকে পচাতে সাহায্য করে, এর ফলে মাটির সাথে মিশে যায়। সেখান থেকে হচ্ছে জ্বালানি তৈরি হয়, জীবাশ্ম জ্বালানি। তো এটা হচ্ছে আমরা ছবি থেকে বলতাম। সেটাই হচ্ছে আমাদের কার্বন চক্র। কার্বনের কিভাবে দেখো, মাটি থেকে, মাটিতে ছিল কার্বন, সেই কার্বন চলে গেছে শিল্প কারখানায়, শিল্প কারখানা থেকে চলে গেছে বায়ুমণ্ডলে, বায়ুমণ্ডল থেকে চলে যাচ্ছে আবার গাছ, গাছ ওটা নিচ্ছে, গাছ থেকে আবার মাটিতে। তো এটা হচ্ছে আমাদের ছবি দেখে বোঝা, এটা হচ্ছে আমাদের কার্বন চক্র। তো এখন আমরা আমাদের এই ধাপগুলা পড়তে পারি। তোমাদের কার্বন চক্রটা খুব সুন্দর করে ধাপে ধাপে উল্লেখ করা হয়েছে। এর আগে আমাকে, রামিসা, তুমি কি ৭৪ পেজ বের করতে পেরেছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আমরা এই অধ্যায়ের কার্বন চক্র এটা পড়াচ্ছি। এটা, এই অধ্যায় কি তোমার পড়া হয়েছে একবারও? হ্যাঁ ম্যাম। ভেরি গুড। কার্বন চক্র কি নাম শুনেছি আমরা? রামিসা, কার্বন চক্র সম্পর্কে কি শোনা হয়েছে এই চ্যাপ্টারে যে আছে? হ্যাঁ ম্যাম। ভেরি গুড। আচ্ছা, তাহলে তোমার একজন ক্লাসমেটের একটু প্রবলেম ছিল, আমরা সেটা সলভ করছি। এরপর হচ্ছে আমরা নতুন একটা চ্যাপ্টার দেখবো। এর আগে বলে রাখি, নেক্সট ক্লাস থেকে তোমাদের, আমরা তোমাদের যে পরীক্ষার যে দিল, মানে অনুশীলনী বইয়ের হচ্ছে 52 পৃষ্ঠা পর্যন্ত, সেটা হচ্ছে আমরা অল্প অল্প করে সলভ করার চেষ্টা করব। এবং তোমাদের যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে। তো নেক্সট ক্লাসে আমরা ধরো প্রথম 2টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে পারি। তো সেখানে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে। ক্লিয়ার সবাই? জি মিস। ওকে, তাহলে সবার জন্য আমি একটু রিমাইন্ডার দিয়ে দিলাম। তাহলে চলো, আমরা যেখানে ছিলাম কার্বন চক্র, এবার হচ্ছে আমরা লেখাগুলো পড়বো। এতক্ষণ আমরা ছবি থেকে বুঝেছি। প্রথম ধাপে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড উদ্ভিদে প্রবেশ করে। কেন প্রবেশ করে হাম্মাদ বলো? কোন প্রক্রিয়ায়, মানে কোন প্রক্রিয়ার জন্য কাজে লাগে? সালোক সংশ্লেষণ। ভেরি গুড। এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যালোকের সহায়তায় পানি এবং কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে তাদের খাদ্য হচ্ছে শর্করা বা গ্লুকোজ, এবং আমাদের জন্য তৈরি করে অক্সিজেন। দ্বিতীয় ধাপে বিভিন্ন প্রাণী এসব উদ্ভিদ ভক্ষণ করে, যেমন ঘাস, ছোট ছোট ঘাস আমি কল্পনা করলাম,
এসব উদ্ভিদ কে ভক্ষণ করে? গরু। গরু ঘাস খায়। তো সে সব ভক্ষণ করে এবং প্রাণী দেহে এই কার্বন পরমাণু সঞ্চিত থাকে। তৃতীয় ধাপে মৃত্যুর পর এসব প্রাণী, ধরো একটা গরুর কথা ধরলাম, এসব গরু যখন মারা যায় এবং বিভিন্ন গাছপালাও মারা যায়, বড় বড় গাছ ধরলাম, ছোট ছোট গাছও মারা যেতে পারে। এসব প্রাণী এবং গাছ ব্যাকটেরিয়া দ্বারা ভেঙে যায়। ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া হচ্ছে একটা অণুজীব। তখন তার একটা অংশ সরাসরি কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করে কার্বন চক্র সম্পূর্ণ করে। আচ্ছা, এখান থেকে এই যে আমরা নিজে বললাম প্রাণী এবং গাছ মারা যায়, এখান থেকে হতে পারে যে একটা অংশ কার্বন ডাই অক্সাইড তৈরি হয় এবং আরেকটা অংশ জ্বালানি হিসেবে মাটির নিচেই থাকে। ঠিক আছে, একটা অংশ হতে পারে কার্বন ডাই অক্সাইড গ্যাসে রূপান্তরিত হয়ে বায়ুমণ্ডলে চলে গেছে এবং আরেকটা অংশ জ্বালানিতে পরিণত হবে। বলেছে উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্ম জ্বালানিতে রূপান্তর। জীবাশ্ম জ্বালানি, জীবাশ্ম মালানি জীবাশ্ম জ্বালানি হচ্ছে জীবের যে দেহাবশেষ, মৃত জীব এবং উদ্ভিদের যে দেহাবশেষ, সেটা হচ্ছে জ্বালানিতে রূপান্তরিত হওয়া। জ্বালানি কি? জ্বালানি হচ্ছে যেগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, যেমন পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, এটা আমরা ব্যবহার করি, কেরোসিন, কয়লা, পেট্রোল। প্রতিদিন আমরা এই জ্বালানিগুলো ব্যবহার করছি। জ্বালানি হচ্ছে কোনো কিছু চালাতে যে জ্বালানি লাগে, যেমন মোটর চালাতে জ্বালানি, গাড়ি চালাতে জ্বালানি, শিল্প কলকারখানা চালাতে জ্বালানি। এই জ্বালানিগুলো কিভাবে তৈরি হয়? বলেছে জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয় মৃত উদ্ভিদ এবং প্রাণী। তারপর জীবাশ্ম জ্বালানিতে থাকে কার্বন এবং হাইড্রোজেন এবং সেগুলো পচনশীল উদ্ভিদ ও প্রাণী থেকে তৈরি হয়। পচনশীল উদ্ভিদ মানে যেগুলো মারা গিয়েছে সেগুলো আস্তে আস্তে পচতে পচতে জীবাশ্ম জ্বালানি তৈরি হয়। তারপর মৃত উদ্ভিদের দেহ ব্যাকটেরিয়া দ্বারা ভেঙে গিয়ে একটি নির্দিষ্ট অবস্থায় মাটির নিচে জীবাশ্ম জ্বালানি হিসেবে জমা হয়। প্রাকৃতিক গ্যাস, কয়লা, কেরোসিন, পেট্রোল এই প্রক্রিয়ায় তৈরি হয়ে থাকে। জীবাশ্ম জ্বালানি আমরা রান্নার কাজে হচ্ছে প্রাকৃতিক গ্যাস আমরা ব্যবহার করি, মিথেন গ্যাস, বা সিলিন্ডারে থাকে এলপিজি গ্যাস। তারপর গাড়িতে ব্যবহার করি পেট্রোল, শিল্প কারখানা এবং আরো অনেক কিছুতে ব্যবহার করে থাকি। জীবাশ্ম জ্বালানি এই ধরনের পরিবর্তনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড ও পানিতে রূপান্তরিত হয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করে। গাছপালা বা উদ্ভিদ তখন বায়ুমণ্ডল থেকে সালোক সংশ্লেষণের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড শোষণ করে পুনরায় চক্রটি শুরু করে। এছাড়াও মানুষের মতো প্রাণীগুলো উদ্ভিদের শ্বসনের সময় কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। অন্যদিকে সমুদ্রের পানিতে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষিত হয়, সেগুলো সামুদ্রিক প্রাণীর মাধ্যমে আবার বায়ুমণ্ডলে ফিরে আসে। আচ্ছা হাম্মাদ, তুমি কি এতটুকু বুঝতে পেরেছো? কোনো লাইনের সমস্যা হলে জানাও। জি মিস। আচ্ছা, না বুঝতে পারলে আমাকে জানাতে হবে। ভেরি গুড, তুমি আমাকে জানিয়েছো এবং ছবিটা দেখে আমরা খুব সহজে বুঝতে পারি, কারণ ছবিটা খুব সুন্দর করে অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে বুঝিয়েছি তোমাদের। তাই আই হোপ এরপর কোনো সমস্যা থাকবে না। তাও জানো কারো সমস্যা আছে কার্বন চক্র, পানি চক্র, অক্সিজেন চক্র বা এই চ্যাপ্টারের যে কোনো জায়গায়? আছে কারো সমস্যা? নো মিস। নো মিস। আচ্ছা, আর রামিসা, তোমার কোনো সমস্যা আছে? না ম্যাম। ভেরি গুড। তাহলে চলো আজকে আমরা বলতে পারি যে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। এই চ্যাপ্টারটা খুবই সুন্দর ছিল, অনেক কিছু নিয়ে আমরা জেনেছি। তাহলে আচ্ছা, এই প্রশ্নগুলো আমরা পরে সলভ করবো, আচ্ছা এখনই দেখা যেতে পারে। প্রথম প্রশ্নটার অ্যান্সার আমাকে কেউ একজন দাও। বলেছে কাঁচ, প্লাস্টিক এবং কাগজ ছাড়া পরিচিত আর কি কি জিনিস রিসাইকেল করা সম্ভব? যে কোনো একটা বললেও হবে। কি কি রিসাইকেল করা? কাপড়। হ্যাঁ, কাপড়। ভেরি গুড, এটা খুবই ব্রিলিয়ান্ট অ্যান্সার ছিল। আরেকজন কেউ? লোহা। ভেরি গুড। কাঁচ। হ্যাঁ, খুব সুন্দর অ্যান্সার। লোহা, কাঁচ, তারপর কাপড়। ভেরি গুড। তারপর বলেছে বাসায় রান্নার জন্য অ্যালুমিনিয়াম। ভেরি গুড জুয়াইরিয়া। অ্যালুমিনিয়ামও রিসাইকেল করা সম্ভব, বাট কিছুটা কম। অন্য কোনো মৌলের তুলনায় এটা খুবই কম করা যায়, তাও করা যায় অল্প। বলেছে বাসায় রান্নার জন্য নানান ধরনের জ্বালানি ব্যবহার করা হয়, কোন জ্বালানি কম দূষণকারী? আচ্ছা, আমরা বাসায় রান্নার জন্য যে বিভিন্ন জ্বালানি ব্যবহার করি, যেমন এই যে ধরো গ্রামের দিকে এখনো যে কাঠ পুড়িয়ে বিভিন্ন রান্না করা হয়, সেক্ষেত্রে অনেক বেশি কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। সেক্ষেত্রে আমরা যে
এখন বিভিন্ন বাসায় বাড়িতে ব্যবহার করা হয় মিথেন গ্যাস বা এলপিজি গ্যাস, সেখানে একটু কম দূষণ হয়। কম দূষণ বলতে কি, কম কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। কেরোসিন ব্যবহার করা হয়। হ্যাঁ, কেরোসিন ব্যবহার করা হয় সাধারণত। আহ প্রাকৃতিক গ্যাসের তুলনায় সেগুলোতে অনেক বেশি দূষণ হয়, কারণ সেখানে অনেক বেশি কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। আর আমাদের পরিবেশে যত বেশি কার্বন ডাই অক্সাইড থাকে সেটা তত বেশি দূষণ ঘটায়। ক্লিয়ার এই পর্যন্ত? জি মিস। তারপরে মিস। প্রশ্নটা খুবই জি সুন্দর। মিস। ওকে, যখন একটি মোমবাতি জ্বলে তখন ভৌত এবং রাসায়নিক উভয় পরিবর্তনই ঘটে। পরিবর্তনগুলো কি এবং এর পরিচিত আরেকটি উদাহরণ যেখানে ভৌত রাসায়নিক, আচ্ছা এটা পরে, আগে বলো যে এটা কি আমরা সবাই জানি যে মোমবাতিতে যে ভৌত রাসায়নিক উভয় পরিবর্তনই ঘটে? জি মিস। জি মিস। আচ্ছা রামিসা, আমরা কি জানি বলো তো? ম্যাম এটা একটু সলভ করে দিতে হবে। আচ্ছা কোনো সমস্যা নেই, তাহলে চলো আজকে আমরা মোমবাতি নিয়ে পড়ে আমাদের বই থেকে, বই একটা সুন্দর ছবি ছিল সেখানে থেকে পড়লে আর একটু ইজি লাগবে। এই যে, সেটা হচ্ছে মোমের দম। আগে আমরা বলি যে ভৌত রাসায়নিক যে পরিবর্তন, এটা আসলে কি? ভৌত পরিবর্তন হচ্ছে যখন তোমার অবস্থার পরিবর্তন হবে। ধরো একটা পানি আমি নিলাম, চুলায় বসালাম, পানি থেকে বাষ্প হচ্ছে। এখানে যতটুকু পানি ছিল ঠিক ততটুকুই হচ্ছে বাষ্প হবে। এক্ষেত্রে শুধু পানির অবস্থার পরিবর্তন হয়েছে, মানে তরল থেকে বাষ্প হচ্ছে। অথবা ধরো কোনো একটা বরফকে আমি কিছুক্ষণ সাধারণ তাপমাত্রায় রেখে দিলাম, তখন হচ্ছে বরফটা কি হবে, আবার গলে পানিতে পরিণত হবে। এখানে কঠিন থেকে তরল হচ্ছে। দেখো, দুইটা ক্ষেত্রেই শুধু পানির অবস্থার পরিবর্তন হচ্ছে। এক হচ্ছে কঠিন থেকে তরল হচ্ছে, অথবা তরল থেকে বায়বীয় হচ্ছে। আবার সেই বাষ্পকে যদি আমি তাপ সরিয়ে নেই, তাহলে সেটা আবার পানিতে পরিণত হয়ে যাবে। তো এই তিনটা ক্ষেত্রে আমার শুধু অবস্থার পরিবর্তন হয়, কঠিন, তরল অথবা বায়বীয়। তো এই যখন কোনো পদার্থের শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়, গঠনের দিক থেকে কোনো পরিবর্তন হয় না, সেটাকে আমরা বলি হচ্ছে ভৌত পরিবর্তন। ক্লিয়ার রামিসা? জি ম্যাম। জি মিস। ভেরি গুড, ভেরি গুড। তাইলে বলেছে যে তাহলে কিভাবে এই, আমরা যখন মোম একটা জ্বালাই তখন আমরা দেখি যে কিছু অংশ গলে যাচ্ছে, গলে গিয়ে নিচে ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায় কিছু মোম। আবার মোম আবার ক্ষয়ও হচ্ছে, এমন না যে যতটুকু গলছে ঠিক ততটুকুই কঠিন হচ্ছে। কিছু অংশ হচ্ছে শক্ত হয়ে যায়, আবার কিছু অংশ পুড়ে যায়, পুড়ে আলো এবং তাপ সৃষ্টি করে মোম থেকে। এই জন্যই আমরা আলো পাই। তাহলে আমরা কি একটা জিনিস খেয়াল করছি যে এখানে যে দুই ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়, আলো ও তাপ তৈরি হচ্ছে। দেখো, আলো ও তাপ যে তৈরি হয়, আলো ও তাপকে আমি কখনো ব্যাক করে আবার মোমে কনভার্ট করতে পারবো না। কিন্তু যেই মোমের অংশটা জমে গিয়েছে নিচে, যে জমে যায়, সেই অংশটা কিন্তু আবার মোম হিসেবে ব্যবহার করা যেতে পারতো, যদি সেগুলোকে আমি এক জায়গায় সংগ্রহ করি। ঠিক আছে রামিসা? জি ম্যাম। তাও রাসায়নিক পরিবর্তন হচ্ছে সেইটা যখন হচ্ছে আমি যেই এটা যদি আমি খুব ইজি ভাবে বলি, যে যেই পদার্থ নিয়ে আমি কাজ করা শুরু করছি এবং কাজ করার পর সেই ঠিক সেম জিনিসটা আমি পাইনি, তাহলে সেটাই হচ্ছে আমার রাসায়নিক পরিবর্তন। যেমন এই যে মোম নিয়ে আমি কাজ করা শুরু করলাম, কিন্তু আমি কি পেলাম? আলো এবং তাপ পেলাম। এই আলো তাপকে আবার কখনো মোমে কনভার্ট করা সম্ভব না। কিন্তু পানির কথা যদি আমি ধরি, পানি থেকে যদি ধরো বাষ্প হয়, সেই বাষ্পকে তাপ সরিয়ে নিলে আবার সেটা পানি হবে। তাহলে আমি বলতে পারি যে এখানে পানিকে তিন অবস্থায় নেওয়াই সম্ভব, বা পানিকে আগের অবস্থায় রূপান্তর করা সম্ভব, আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। তো যেখানে হচ্ছে আমি যেটা নিয়ে কাজ শুরু করছি সেটাই যদি আবার ফেরত আসা যায়, সেটাকে বলা হয় ভৌত পরিবর্তন। আর যদি যে পদার্থটা নিয়ে আমি কাজ শুরু করি সেটা থেকে নতুন একটা পদার্থ তৈরি হয়, তাহলে সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। যেমন মোমের কথা যদি আমি চিন্তা করি, একটা মোম জ্বালানোর পরে আমরা দেখবো আলো জ্বলবে, কিছুটা তাপ তৈরি হবে, কারণ মোমের শিখায় যদি আমি আঙুল দিই তাহলে দেখবো গরম লাগছে। তো আলো তাপ তৈরি হচ্ছে এবং অদৃশ্য ভাবে কিছু একটা জিনিস তৈরি হয় যেটা আমরা বুঝতে পাই না, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং পানি। কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা গ্যাস
এই গ্যাস আমাদের চোখে দেখা সম্ভব না। এবং পানি কেন তৈরি হবে? পানি তৈরি হচ্ছে, এখন তুমি বলবে পানি তৈরি হলে তো মোমের শিখাটা নিভে যাওয়ার কথা। এরকম হয় না, কারণ এমন না যে খুব বেশি পানি তৈরি হয়, খুবই অল্প, এবং সেই পানিটা হচ্ছে মূলত জলীয় বাষ্প। সেই জলীয় বাষ্প আবার তাপ পেয়ে কি হয়, বাষ্পে রূপান্তরিত হয়ে মিশে যায়। তো এখন দেখো, আমি যদি বলি মোমের বিক্রিয়ায় কি কি তৈরি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড, পানি তৈরি হচ্ছে, আলো তাপ তৈরি হচ্ছে, এই কোনোটা জিনিসটাকে কি আমি আবার মোমে কনভার্ট করতে পারবো কখনো? নো মিস। ভেরি গুড। না ম্যাম। জি বলো রামিকা। না ম্যাম, করতে পারবেন না ওকে, বলছি। ও আচ্ছা, সরি আমি শুনতে পাইনি। হ্যাঁ, যেহেতু করতে পারবো না, তাহলে সেটা হচ্ছে আমার রাসায়নিক পরিবর্তন। কিন্তু এই মোম থেকে গলে গলে এখানে যে একটু শক্ত শক্ত মোম তৈরি হবে, এই মোম, এই বিক্রিয়াটা কিন্তু আমাদের ভৌত বিক্রিয়া, ভৌত প্রক্রিয়া। এটা কি ক্লিয়ার? জি মিস। ভেরি গুড। রামিসা জি ম্যাম। ক্লিয়ার? ওকে, জি ম্যাম। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে মোমে হচ্ছে দুই ধরনের বিক্রিয়াই হয়। একটা হচ্ছে এই যে উপরের অংশে, একটা হচ্ছে নিচের অংশে। তাহলে কিভাবে হয় চলো আমরা দেখি। আমরা এখান থেকে করছি। মোম জ্বলার সময় কিছু অংশ গলে তরলে রূপান্তরিত হয়ে সলিতা সলিতা হচ্ছে আমাদের এই যে সুতার মতো অংশটা, এটাকে বলা হয় সলিতা। মোম জ্বলার সময় কিছু অংশ গলে তরল হয়ে রূপান্তরিত হয়ে সলিতা বেয়ে উপরে উঠে পুড়ে যায়। মানে যে গলিত মোমটা উপরে উঠে সেটা পুড়েই আমাদের কি তৈরি হয় জানো? সেটা হচ্ছে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড ও পানিতে রূপান্তরিত হয়। এবং সাথে আরো কি তৈরি হয়? আলো এবং তাপ। এর মধ্যে আমরা কোনটা অনুভব করতে পারি? শুধু আলো এবং তাপই। কার্বন ডাই অক্সাইড ও পানি আমরা চোখে দেখতে পাই না, কারণ কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা গ্যাস, দেখা সম্ভব না। এবং পানি হচ্ছে আবার এই যে এখানে যে তাপটা তৈরি হচ্ছে সেই তাপের সাথে বিক্রিয়া করে বাষ্পে পরিণত হয়। বলেছে যেহেতু প্রস্তুত হওয়া কার্বন ডাই অক্সাইড বর্ণহীন এবং পানি তাপে বাষ্প হয়, তাই আমরা তা দেখতে পারি না। এখানে রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয়। রাসায়নিক পরিবর্তন এই জন্যই বলা হয়েছে কারণ আলো, তাপ, কার্বন ডাই অক্সাইড, পানি কোনোটাকেই আমি কনভার্ট করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো না, বা মোমে কনভার্ট করতে পারবো না। সেই জন্য এই বিক্রিয়াগুলোকে বলা হয় রাসায়নিক পরিবর্তন, যেখানে নতুন একটা পদার্থ তৈরি হয়। এটা রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয় কারণ মোম পুড়ে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইড ও পানি মোম থেকে হচ্ছে সম্পূর্ণ আলাদা, এবং এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে মোম থেকে ভিন্ন। কারণ কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং পানি হচ্ছে তরল, আর মোম হচ্ছে একটা কঠিন পদার্থ। অন্যদিকে যে অংশটি গলে গিয়ে নিচে এসে ঠান্ডা হয়ে জমাট বেঁধেছে, আমরা দেখি যে মোম কিছু অংশ এখানে শক্ত হয়ে যায়, সেটাই হচ্ছে রাসায়নিক পরিবর্তন না, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। কারণ মোম গলে অবস্থার পরিবর্তনের মাধ্যমে বা ধর্মের কোনো পরিবর্তন না করে পুনরায় তা শীতল হয়ে জমাট বেঁধে আগের অবস্থায় ফিরে গেছে। তাহলে এই যে মোম যে গলছে, এটা হচ্ছে গলন। এবং তরল থেকে সরি, তরল বলেছে স্বাভাবিকভাবে এই গলন এবং ঘনীভবন একটি প্রত্যাবর্তী পরিবর্তন। আচ্ছা, ঘনীভবন এই প্রক্রিয়াটা কাকে বলে? আমাকে কে বলবে? বাষ্প থেকে পানি বাষ্প থেকে জলীয় বাষ্প থেকে পানিতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে হচ্ছে ঘনীভবন বলে। ভেরি গুড। তাহলে বলেছে স্বাভাবিকভাবে এই গলন কি, এই যে মোম যে গলছে, এবং ঘনীভবন একটি প্রত্যাবর্তী পরিবর্তন। প্রত্যাবর্তী কি? যেটা আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। কারণ এই মোম সংগ্রহ করে সেগুলো দিয়ে আবার নতুন করে একটি মোমবাতি তৈরি করা যায়। কারণ এই যে এখানে যে শক্ত শক্ত মোমগুলো জমবে, সেগুলো যদি আমি সব সংগ্রহ করতাম এবং একটা নতুন মোম তৈরি করতাম, তাহলে আমাদের আবার আরেকটা মোম তৈরি হয়ে যেত। তাই বলেছে যে মোমের গলা বা মোমের গলন এটা হচ্ছে একটা ভৌত পরিবর্তন, কিন্তু মোম পুড়ে যে আলো, তাপ, কার্বন ডাই অক্সাইড, পানি তৈরি হয়, সেটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন। ক্লিয়ার রামিসা? জি ম্যাম। তাই এজন্য আমাদের প্রশ্নে বলা হয়েছে যে মোমে ভৌত এবং রাসায়নিক দুই ধরনের পরিবর্তনই সংঘটিত হয়। এটা কেন বলেছে জানি আমরা এখন। জি মিস। ভেরি গুড, ভেরি গুড। তারপর বলেছে ম্যাম, এরকম পরিচিত প্রক্রিয়ার আরেকটি উদাহরণ দাও যেখানে ভৌত ও রাসায়নিক উভয় পরিবর্তনই ঘটে। আচ্ছা, এটা কি আমরা কেউ বলতে পারবো? আমিও ভাবছি এরকম। প্লাস্টিকের জ্বলন।
আচ্ছা, প্লাস্টিক, হ্যাঁ কিছু অংশ প্লাস্টিক হয়ে যায়, আবার কিছু অংশ কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। ভেরি গুড জয়রে, এটা খুবই ভালো আনসার ছিল। তারপরে আর কি হতে পারে? ভা উম, আর হতে পারে যে আম, কাঠ, হয়তো কাঠ পোড়ালে কিছু অংশ কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে, আবার কিছু অংশ পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। এটাও হতে পারে একটা, হতো রাসায়নিক উভয়ই হচ্ছে, তাই না? মিস হচ্ছে কাঠকে আবার পুড়ে গেলে আবার কেমনে একসাথে জোড়া মিস লাগাবো? কাঠকে তো ফেরত নিয়ে আসা যাবে না। আচ্ছা, জোড়া লাগাবো ধরো পোড়ার আগ পর্যন্ত যদি করি, ধরো কালো হয়ে গেছে, তাইলে আবার করা সম্ভব। মিস একটু আবার বলবেন? ধরো আমি বললাম যে একটা কাঠকে যদি আমি পুরোটা পোড়ালাম না, মানে একদম ছাই হয়ে যাবে, এর অবস্থার আগ পর্যন্ত যদি পোড়াই, তাহলে কিছু অংশ কার্বন ডাইঅক্সাইড হবে, আবার কিছু অংশ ওই যে পুড়ে কালো হয়ে গেছে। এই কাঠগুলাকে যদি আমি সব একসাথে আবার একত্র করে একটা আহ, মানে নতুন কাঠে জন্ম দিতে পারি, এটা হতে পারে একটা উদাহরণ। বোঝা গেছে? জি মিস। ওকে, তারপরে লাস্টের প্রশ্নটা কি, চলো আমরা দেখি। যদি বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, তাহলে কি কি ঘটতে পারে? তোমার কি মনে হয় কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে কি কি ঘটতে পারে? মিস আমি বলি হ্যাঁ শিওর, বলো। যে বাতাসে যদি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় তাহলে তাপ তাপমাত্রা বেড়ে যাবে। তাপ- পরিবেশের তাপমাত্রা অনেক বেড়ে যাবে, যা বৈশ্বিক উষ্ণায়ন নামে পরিচিত। হ্যাঁ তার ভেরি গুড। তারপর? হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তাপমাত্রা ধরে রাখে। জি, হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে তাপ বৃদ্ধি করে, তাই এটা হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত। ভেরি গুড। তারপর এছাড়া হতে পারে যে ওই যে মেরু অঞ্চলে বরফ গলে যাবে, তারপর সমুদ্রবর্তী যে অঞ্চলগুলো মিস আছে বা এটা তো হচ্ছে কি ঘটতে পারে? হ্যাঁ হ্যাঁ মিস আমি বলি হ্যাঁ হ্যাঁ বলো। খরা হবে, অনেক এলাকায় খরা হয়ে যাবে, বৃষ্টিপাত কমে যাবে। জি। তারপর অনেক তারপর? স্থলভূমি সমুদ্রে তলিয়ে যাবে। হচ্ছে মরুভূমির সংখ্যা বেড়ে যাবে। তারপর মেরু অঞ্চলে বরফ গলে যাবে, গলে নিচু এলাকা প্লাবিত হয়ে যাবে। হ্যাঁ ফসলের উৎপাদন কমে যাবে। তার- ভেরি গুড। তাহলে আমাদেরকে জুয়েলের অনেকগুলা পয়েন্ট বললো, এবং সবগুলা পয়েন্টই হচ্ছে একদম কারেক্ট। এই কারণে হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড পরিমাণ বেড়ে যায়। তাহলে কি কি ঘটে হয় যদি বেড়ে যায়? তাহলে হচ্ছে আমাদের এই যে মেরু অঞ্চলে অংশ প্লাবিত হবে, তারপর গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, আমরা জানি গ্রিন হাউস কি, এটা কি আমরা বাকিরা জানি গ্রিন হাউস মানে কি? জি মিস জানি। 6 ছিল। ও আচ্ছা, তাহলে তো তোমাদের জানার কথা। হাম্মাদ, জানি আমরা গ্রিন হাউস কি? না না মিস। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও তোমাকে বলছি। রামিসা, তোমার কি জানা আছে গ্রিন হাউস কি? জি মিস। আচ্ছা ভেরি গুড। তাহলে হাম্মা, তুমি আমাকে শোনো। যখন শীত প্রধান অঞ্চল যেগুলো থাকে, যেমন আহ যেখানে অনেক বরফ পড়ে, যেখানে তাপমাত্রা একদম -3-4 থাকে, সেখানে গাছ জন্মাতে পারে না, গাছ মারা যায়। তখন ওদের কেন মারা যায়? কারণ ওদের হচ্ছে তাপ এবং আলোর দরকার আছে। তখন এটা ভাবতে ভাবতে এটা আবিষ্কার করা হলো যে কাঁচের একটা ঘর তৈরি করা হয়, যেখানে গাছগুলো জন্মায়। তো সেখানে কি হয়, যে আমাদের সূর্য থেকে যে কার্বন ডাই অক্সাইড, সরি বায়ু, যে কার্বন ডাই অক্সাইড, আলো, এগুলো একবার ঢুকে এবং সেগুলো বের হতে পারে না। ফলে আমাদের ওই শীত প্রধান অঞ্চলের গাছগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে। এই ব্যাপারটা, এই যে ঘরের মতো যে তৈরি করা হয়, এই ব্যাপার, এই কনসেপ্টটা থেকে এই জিনিসটার নাম দেওয়া হচ্ছে গ্রিন হাউস, যেগুলো হচ্ছে তাপ বৃদ্ধি করে। যেহেতু ওখানে তাপমাত্রা খুবই কম, সেখানে হচ্ছে গ্রিন হাউসের দরকার আছে যেন গাছগুলো বেড়ে ওঠে, এরা হচ্ছে ফসল ফলাতে পারে। এই জন্য হচ্ছে গ্রিন হাউস কনসেপ্টটা তৈরি হচ্ছে। তো এখানে আমি কার্বন ডাইঅক্সাইডকে কেন গ্রিন হাউস গ্যাস বলছি? গ্রিন হাউস গ্যাস মানে হচ্ছে যেই গ্যাসগুলো উষ্ণতা বৃদ্ধি করে। তো উষ্ণতা মানে কি? গরম লাগে যে গ্যাসগুলোর কারণে। তো সেই রকম কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের এরকম হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস, যার কারণে এটা যদি বেড়ে যায় তাহলে আমাদের অনেক গরম লাগবে, আমাদের পৃথিবী অনেক উষ্ণ হয়ে যাবে। এবং এছাড়াও বলেছে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে আর কি ঘটতে পারে, ওই যে মেরু অঞ্চলের বরফ গলতে পারে,
কারণ কার্বন ডাই অক্সাইড হচ্ছে তাপ বৃদ্ধি করতে পারে, ওর এই ক্ষমতাটা আছে। তো তাপ বৃদ্ধি করলে মেরু অঞ্চলে বরফ গলে যাবে, এর ফলে নিচে যে অঞ্চলগুলো আছে সেগুলো হচ্ছে ডুবে যাবে। সমুদ্রের পানি উপচে পড়বে, সেই জায়গাগুলোতে ডুবে যাবে। তারপরে অনেক গরম পড়বে সেই এলাকাগুলোতে। বুঝতে পেরেছি হাম্মান? জি মিস। ওকে। তারপর বলেছে কি কি কারণে বাতাসে কার্বন ডাই অক্সাইড পরিমাণ বাড়তে পারে। এটা বোধহয় এর আগে প্রশ্নটা থেকে একটু ইজি। এটা আমাকে কে বলে শোনাবে এবার? আমি বলি আচ্ছা ঠিক আছে, জুয়াইরিয়া বলো। যে বনাঞ্চলের বন কাটলে, বৃক্ষ নিধন করলে, অধিক পরিমাণে হচ্ছে জলীয় জীবাশ্ম জ্বালানি ব্যবহার করলে, তারপর প্লাস্টিক, পলিথিন, বিভিন্ন প্লাস্টিক জাতীয় জিনিস পোড়ালে, তার বনে আগুন ধরালে, যা দাবানল নামে পরিচিত, দাবানলের কারণে প্রচুর পরিমাণ দূষিত বায়ু বাতাসে মিশে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। ভেরি তারপর তারপর কলকারখানার অপরিকল্পিত ব্যবহার, তারপর হচ্ছে সূর্যের অতিবেগুনি রশ্মির জন্য হচ্ছে কার্বন ডাই অক্সাইড দায়ী। জি, তাহলে ও অনেকগুলো আমাকে কারণ বললো, সবগুলো খুব সুন্দর ছিল। তাহলে এবার বলো যে কার্বন ডাই অক্সাইড এই যে, আচ্ছা ও একটা প্রশ্ন বলেছিল, সরি একটা পয়েন্ট বলেছিল যে আহ গাছ কাটলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়বে। এটার কারণটা আমাকে হাম্মাদ বলো তো, কেন গাছ কাটলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়বে? পারবো না মিস। আচ্ছা রামিসা পারবে? মিস আমি বলি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সুভা আমাকে এবার বলো তাহলে। মিস আমাদের ছেড়ে দেওয়া কার্বন ডাই অক্সাইড যেহেতু গাছ গ্রহণ করে খাদ্য তৈরি করে, এখন যদি গাছ না থাকে তাহলে আমাদের পৃথিবীতে তো অনেক মানুষ আছে। যদি আমরা সবাই কার্বন ডাই অক্সাইড যেহেতু আমরা সবাই কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি এবং গাছ সেটা গ্রহণ করে, এখন যদি গাছই না থাকে তাহলে আমরা যে কার্বন ডাই অক্সাইড গুলো ত্যাগ করবো এগুলো গ্রহণ কে করবে? ভেরি গুড। এটা একটা সুন্দর এক্সপ্লেনেশন ছিল যে এই কারণে হচ্ছে গাছ না থাকলে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার কেউ নাই, তো সেজন্য বাতাসে বেড়ে যাবে এবং বেড়ে গেলে কি কি হবে সেটাও আমরা শুনেছি। তাহলে এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার এই চ্যাপ্টারটা সম্পর্কে? জি মিস। বাকিরা সবাইকে রেসপন্স করতে হবে, নাহলে কিভাবে বুঝবো? জি মিস। ওকে, ভেরি গুড। কারো কোথাও সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। এবং আরেকটা কথা আমি বারবার বলছি যে নেক্সট ক্লাসে কিন্তু আমরা অনুশীলনী বইটা একটু দেখবো, তো সেটা আমরা চেষ্টা করবো একটু রিভিউ করে আসার জন্য। তো চলো এর আগে আমরা যেহেতু একটা নতুন চ্যাপ্টার শুরু করা যাক, সেটা হচ্ছে কাজ, শক্তি, ক্ষমতা। এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা আমাদের বড় হলে অনেক কাজে লাগবে। এখানে অনেক কনসেপ্ট আছে যেগুলো একটু কঠিন মনে হবে, কিন্তু আসলে খুবই সহজ। যদি আমরা ডেইলি লাইফের উদাহরণগুলো নিয়ে চেষ্টা করি তাহলে সেগুলো বুঝতে সুবিধা হবে। এখন আমাকে বলো কাজ কি, বলো তো তোমাদের কি মনে হয় বেসিক ধারণা থেকে কাজ কি? কাজ কোনো কিছু করা। হ্যাঁ, ভেরি গুড। তাইলে কাজ হচ্ছে কোনো কিছু করা। আর শক্তি কি তাইলে? কোনো কিছু করার সামর্থ্য হলো শক্তি। ভেরি গুড, শক্তি এটা। তাহলে ক্ষমতা কি? ক্ষমতা অনেকটা সেম সেম লাগছে আমার কাছে, বলো তো ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে নিজের শক্তি ব্যবহার করে যেটা করা হয়, ক্ষমতা করা হয়। আচ্ছা, এটা হচ্ছে এটা ক্ষমতাটা অনেকটা সময়ের উপর নির্ভরশীল, এটা আমরা দেখবো আস্তে আস্তে। এটা অনেকটা এই যে দেখো কাজ, শক্তি, ক্ষমতা, এই তিনটা রাশি অনেকটা কাজ করার হারকে হচ্ছে ক্ষমতা বলা হয়। ভেরি গুড। কাজ করার হারকে, মানে হার মানেই হচ্ছে, আমরা এটা মনে রাখবো, হার মানে হচ্ছে সময়। তো একটা সময়, একটা নির্দিষ্ট সময় আমরা যে পরিমাণ কাজ করি সেটা হচ্ছে ক্ষমতা। কেউ বললো যে ধরো রামিসা বলে আমার কাজ করার ক্ষমতা 50 জুল। তখন সুভা বললো না আমার 60 জন। তার মানে সুভা হচ্ছে অনেক বেশি কাজ করতে পারে, ওর ক্ষমতা বেশি। ভেরি গুড। তাহলে চলো আমরা আজকে এটা নিয়ে শিখি কাজ, ক্ষমতা ও শক্তি নিয়ে। আমাদের প্রথম টপিকই হচ্ছে কাজ। আমরা দৈনন্দিন জীবনে কাজ শব্দটা অনেকভাবে ব্যবহার করি। একজন দারোয়ান গেটের সামনে একটি টুলে বসে সারাদিন বাসা পাহারা দিয়ে দাবি করতে পারেন তিনি অনেক কাজ করেছেন, কিন্তু পদার্থ বিজ্ঞানের ভাষায় সেটি কোনো কাজ নয়। কারণ দেখো আচ্ছা এটা আমরা একটু পরে বিশ্লেষণ করছি।
পদার্থ বিজ্ঞানের ভাষায় সেটা কোনো কাজ নয়। কারণ কি, কাজ মানে হচ্ছে আমার পদার্থ বিজ্ঞানের ভাষায় কাজ হচ্ছে একটা জিনিসকে যদি আরেকটা জায়গায় নিতে পারি বা কোনো একটা অবস্থার পরিবর্তন করতে পারি, তাইলেই হবে সেটা কাজ। তো একজন আহ তিনি গেটের সামনে বসে আছেন, সারাদিন পাহারা দিচ্ছেন, তার কাছে মনে হচ্ছে যে তিনি অনেক কাজ করেছেন, কিন্তু এটা যদি আমরা ফিজিক্স এর ভাষায় বা পদার্থ বিজ্ঞানের ভাষায় এটা দেখি, তাহলে সেটার কোনো কাজ না। কারণ এখানে তিনি একই জায়গায় সারাদিন বসে আছেন, তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সেই কারণে হচ্ছে এটাকে কাজ বলা যাবে না। বলেছে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করে, যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে সেদিকে বস্তুটিকে একটা দূরত্বে সরানো হয়, তাহলে বলা যায় বলটি কাজ করেছে। কি বলেছে, এই যে দেখো একটা ব্লক, ধরো কাঠের তৈরি একটা ব্লক, এটাকে আমি এফ বল প্রয়োগ করছি। আচ্ছা, এর আগে বলো বল কি, এটা কি আমরা জানি? বল মানে হচ্ছে শক্তি প্রয়োগ করা। হ্যাঁ, বল মানে হচ্ছে বা শক্তি প্রয়োগ বা ধাক্কা দেওয়া কোনো কিছুকে বা প্রেসার দেওয়া কোনো কিছুকে। বাকিরা ক্লিয়ার? জি ম্যাম। কেউ অনেক জোরে আম, তোমাকে পাঞ্চ করলো, তার মানে সে বলতে পারে যে সে একটা বল প্রয়োগ করেছে, নির্দিষ্ট অ্যামাউন্টের একটা বল প্রয়োগ করেছে। তারপর চলো দেখি যে এই কাঠের ব্লকটাকে আমি ধাক্কা দিয়ে এই জায়গা থেকে হচ্ছে এই জায়গায় সরিয়েছি। এখানে কি এখানে হচ্ছে আমি একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করেছি। এবং দেখো, এটা ছিল ধরো 1 নাম্বার অবস্থান এবং এটা হচ্ছে 2 নাম্বার অবস্থান। 1 এবং 2 এর মধ্যে একটা দূরত্বের একটা পার্থক্য হয়েছে। তো যখনই হচ্ছে আমি কোনো একটা জিনিসে বল প্রয়োগ করব এবং সেটার অবস্থার পরিবর্তন হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় সরবে, সেটাকে বলা হয় কাজ। ঠিক আছে? বল প্রয়োগে যদি অবস্থার পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা বলি কাজ। দেখো, আমরা বল প্রয়োগে কোনো কিছুকে ধাক্কা দেওয়া, টানা, ঠেলে দেওয়া, আকর্ষণ কিংবা বিকর্ষণ করাকে বোঝায়। কোনো কিছুকে আহ ধরো নিজের কাছে টানছি, এটাও কিন্তু একটা কাজ হবে। ধরো এই ব্লকটাকে আমি টেনে টেনে এই দিকে এনেছি, এখানে কি হলো, একটা উল্টা দিকে আহ জিনিসটা চলে এসেছে, কিন্তু এখানেও কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে। এটা কিরকম কাজ, এটা কি প্লাস না মাইনাস, এগুলো আমরা বড় হলে শিখবো, এটা আমাদের এখনের সিলেবাসের মধ্যে না। কিন্তু এটা অন্তত ক্লিয়ার যে আমাদের অবস্থার পরিবর্তন হইতে হবে এবং একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করতে হবে। এই দুইটা কন্ডিশন যদি ফিল আপ হয়, তাহলেই আমরা বলবো যে সেখানে কাজ করা হয়েছে। বুঝতে পেরেছি? জিনিস যেমন দেখো, আকর্ষণ কিংবা বিকর্ষণ এটাকেও কিভাবে বোঝানো যায়। ধরো আমি একটা ক্রিকেট বলকে আকাশের মধ্যে ছুড়ে ফেলেছি। এই যে দেখো, আমি একটা নির্দিষ্ট পরিমাণ বল দিয়েছে, তা এর ফলেই তো এটা একটু দূরে গিয়েছে এবং এটা যে একটা দূরত্ব অতিক্রম করলো, এর ফলে আমরা বলতে পারি যে সেখানে আমি কাজ করেছি। ঠিক আছে, এখানে দুইটা কন্ডিশন আমার ফিল আপ করতে হবে। সেটা হচ্ছে এখানে একটা বল প্রয়োগ করা হয়েছে কিনা এটা দেখতে হবে এবং এটা কোনো দূরত্ব অতিক্রম হয়েছে কিনা সেটাও দেখতে হবে। এমন যদি হয় যে ধরো একটা আলমারি, আমাদের বাসায় হয়তো আলমারি থাকতে পারে, সেটাই অনেক ভারী, সেটাকে আম, তুমি বা আমি যদি ধাক্কা দিই, এটা কখনোই নড়বে না, তাই না? বা নড়া পসিবল না যদি না খুব আমাদের খুব একটা শক্তি থাকে। তো আম, এটা এটা জায়গায় আছে, আমরা শুধু বল দিয়েই যাচ্ছি, কিন্তু এটা নিজের অবস্থানে আছে, কোনো অবস্থা পরিবর্তন হচ্ছে না। তাইলে আমরা কখনোই বলতে পারবো না যে আমরা কোনো কাজ করেছি। এখানে কাজের পরিমাণ হচ্ছে 0। ক্লিয়ার? জি মিস। হ্যাঁ। আবার ধরো একটা আম, বল, হ্যাঁ, আমি বলটাকে একটা উম, আচ্ছা, বল বলতে আমি ফুটবলকে বোঝাচ্ছি। একটা ফুটবলকে আমি আহ, বল প্রয়োগ করেছি, তো এটা কিছু দূর আম, আগাচ্ছে। একটা সময় দেখা যাবে যে, আচ্ছা হাম্মাদ একটু মিউট করলে ভালো হয়। ওকে, ধরো একটা ঢালু রাস্তা থেকে উপর থেকে আমি একটা বলকে ধাক্কা দিয়েছি। দেওয়ার পরও এটা অনেক দূর আগিয়ে গেছে। হ্যাঁ, এমন একটা সময় হয়েছে যেটার আগাচ্ছি, কিন্তু এটা আমি আর বল প্রয়োগ করার প্রয়োজন হয়নি, যেহেতু একটা ঢালু রাস্তা। ঠিক আছে, তো সেখানে আমরা বলতে পারি যে তাহলে অবস্থার পরিবর্তন হচ্ছে। তো এই সবগুলোই হচ্ছে আমাদের একটা কাজের উদাহরণ। আকর্ষণ, বিকর্ষণ, ধাক্কা দেওয়া, টানা, ঠেলে দেওয়া, সবকিছু। বলেছে একটি ভারী বস্তুকে সরানোর জন্য যত পরিশ্রমই করা হোক না কেন, যদি আমি সরাতে না পারি তাহলে মোট কাজের পরিমাণ 0। যেমন আলমারির কথা ধরা যেতে পারে সেটা। এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস লেখা, সেটা হচ্ছে কাজের একক হচ্ছে জুল। আমরা কি একক সম্পর্কে ধারণা আছে?
একক কাকে বলে এগুলো কি আমরা জানি? প্লিজ একটু আবার বলবেন? আচ্ছা, এই যে বললো যে কাজের একক হচ্ছে জুল, এরকম একক কি এটা কি আমরা বুঝি? জি মিস। আচ্ছা যেমন হ্যাঁ বলো। যে দূরত্বের একক হচ্ছে মিটার। ভেরি গুড। তারপর এটা হ্যাঁ সময়ের একক সেকেন্ড। ভেরি গুড। এটা হচ্ছে আমাদের একক বোঝায়, যেমন 5 কেজি আলু, এটা একটা ভরের একক। তো সেই রকম এটা হচ্ছে কাজের একক যে জুল বলেছে, এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল একটা ইউনিট। এটা এমন না যে যেমন দেখো 5 কেজি আলু, এটা এটাকে যদি আমি বলি 5 গ্রাম আলু, তাও কিন্তু সঠিক, কিন্তু আমরা সব সময় কেজিতে বলি, কারণ এটা হচ্ছে আমরা ইন্টারন্যাশনালি এটা ইউজ করি। এটাকে বলা হয় এসআই একক। যে এককগুলো আমরা সব ক্ষেত্রে ইউজ করি সেটাকে বলা হয় এসআই একক। যেমন ধরো এই যে দূরত্বের একক বললো মিটার, এটা কিন্তু কিলোমিটারও সম্ভব, সেন্টিমিটারও সম্ভব। এই এককগুলো, ওই এককগুলো হচ্ছে খুব একটা পরিচিত না, যেটা সব থেকে পরিচিত সেটাকে বলা হয় এসআই একক। সেরকম কাজের একক আমরা মুখস্থ রাখবো, এটা খুবই ইম্পর্টেন্ট। কাজের একক হচ্ছে জুল। তো জুল কি? জুল হচ্ছে একজন বিজ্ঞানীর নাম। ওনার বানানটা হচ্ছে জে ও ইউ এল ই। তো বিজ্ঞানী জুল থেকে হচ্ছে কাজের এককের নামকরণ করা হয়েছে। কি বলেছে? কাজে আমরা যদি কোনো বস্তু, আচ্ছা এর আগে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা মিস করে ফেলেছি, সেটা আমাদেরকে দেখিয়েছে কাজ ডব্লিউ ইকুয়ালস টু এফ এস। এখানে এফ দ্বারা কি বলা হচ্ছে? এফ হচ্ছে আমাদের বল এবং এস হচ্ছে দূরত্ব, যে পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। ধরো একটা বলকে আমি ধাক্কা দিয়েছি, সেটা আমি দিয়েছি 5 নিউটন। আচ্ছা আমাকে কে বলবে বলের একক কি? কারো কি জানা আছে বলের একক কি? প্লিজ জানি না। আচ্ছা কোনো সমস্যা নেই, বলের একক হচ্ছে নিউটন। ঠিক আছে, বলের একক হচ্ছে নিউটন, এটা বিজ্ঞানী নিউটন কে এসেছে। তাহলে নিউটনকে আমরা লিখি এন দিয়ে। এফ বল প্রয়োগ করে, ধরো আমি বললাম 10 নিউটন বল আমি প্রয়োগ করেছি। আচ্ছা এটা একটু ইরেজ করে নিই, তাহলে একটু সমস্যা হচ্ছে। যদি আমি বলি 10 নিউটন বল আমি একটা বস্তুর উপর প্রয়োগ করেছি এবং এই বল প্রয়োগ করার ফলে এটা 5 মিটার দূরে গিয়ে থেমেছে, তাহলে এখানে আমাকে বলো যে এখানে কত কি পরিমাণ কাজ করা হয়েছে। এককেরটা আমরা পরে বলছি, আগে বলো কি পরিমাণ হবে, অ্যান্সারটা কি হবে কাজের পরিমাণ? এটা হচ্ছে একটা সিম্পল গুণ, যেমন ধরো 10 নিউটন বল প্রয়োগ করেছি, এর ফলে এটা 5 মিটার দূরত্ব অতিক্রম করছে, তাহলে এখানে কাজের পরিমাণ কত? আচ্ছা না বলতে পারলে কোনো সমস্যা নেই, এটা হচ্ছে 5×10=50, এটা হবে 50। এখন তোমরা বলবা এখানে এককটা কি হবে, এটা আমাকে কেউ বলো এককটা কি হবে? নিউটন। আচ্ছা শুধু নিউটন কি হবে দেখো তো, আমরা গুণ করেছি 5×10, তাহলে এটা হওয়ার কথা না নিউটন মিটার? নিউটন পার মিটার না? না, এটা যদি ভাগে থাকতো তাহলে সেটা হতো নিউটন পার মিটার। এটা হচ্ছে নিউটন মিটার, বা এটাকে আমরা বলি জুল, বা 50 জুল কাজ করা হয়েছে। এটাকে আমরা নিউটন মিটার লিখবো না, যেহেতু এটা আমাদের বই আলোচনা করা হয়নি, সেটা আমাদের লেখার দরকার নেই। তাহলে আমরা লিখবো কি বলতো, এটার অ্যান্সার কত হবে? 50 জুল। এটাকে আবার জে দিয়ে লিখলেই হবে, পুরোটা বড় করে লেখার কোনো দরকার নেই। তাহলে এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার? হাম্মাদ, রামিসা, জি মিস। জুয়াইরিয়া? জি মিস। ভেরি গুড। হাম্মাদ তুমি রেসপন্স করছো, হ্যাঁ তোমারও ক্লিয়ার, ভেরি গুড। তাহলে আমরা এই পর্যন্ত মনে রাখবো যে আমরা যে আমাদের এখানে কি পয়েন্টস কি কি, সেটা হচ্ছে কাজ আমরা বের করি, কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে সেটা, ইনটু যে পরিমাণ দূরত্ব অতিক্রম করা হয়েছে সেটা। তাহলে বল এবং দূরত্বের গুণফলই হচ্ছে কাজ, মানে বল এবং দূরত্ব। সেটাকে আমরা ডোনেট করি হচ্ছে এফ দিয়ে। এফ হচ্ছে বল, এস হচ্ছে সরণ, এবং ডব্লিউ হচ্ছে আমাদের কাজ, এবং কাজের একক হচ্ছে জুল। যেমন আমরা বলি 50 কেজি আলু, সেরকম আমরা বলবো 5 জুল কাজ করা হয়েছে। একজন যদি আহ কোন একটা জিনিসকে ধাক্কা দেয়, এর ফলে তার 5, ধরো 5 মিটার অতিক্রম হয়েছে 5 নিউটন বল দেওয়ার ফলে, তার কাজ হবে 25
জুল কাজ। তো বলেছে কাজে আমরা যদি কোনো কিছুর উপর বল প্রয়োগ করে বস্তুটিকে নাড়াতে না পারি তাহলে আমাদের যত পরিশ্রমী হয়ে থাকুক না কেন কোনো কাজ হয়নি বলে ধরে নিতে হবে, তখন কাজ হবে শূন্য, এই যে এখানে লেখা আছে। ঠিক একইভাবে যদি যেদিকে বল প্রয়োগ করা হয়েছে বস্তু সেদিকে না গিয়ে বলের সমকোণে সরে যায়, আচ্ছা, তাহলে ধরে নিতে হবে তখনও কোনো কাজ করা হয়নি, বলের সমতলে সমকোণে সরে যায়। আচ্ছা, সমকোণ কি এটাকে আমরা জানি? সমকোণ বলতে কোন কোণটাকে বোঝায়? 90 ডিগ্রি জি মিস, 90 ডিগ্রি সমান কোণকে সমকোণ বলে। ভেরি গুড। 90 ডিগ্রিকে বলা হয় সমকোণ। যেমন এটা ধরলাম যে আমি একটা বস্তুকে এই দিকে বল প্রয়োগ করেছি। আমার আঁকাটা ঠিক হয়নি, এটা হবে ঠিক সরলরেখা বরাবর। আচ্ছা ধরো না, এটাকে আমি বলি যে একটা বলকে আমি উপর দিকে ছুড়ে দিয়েছি 5 নিউটন বলে, একটা বল, ক্রিকেট বল ধরো, উপরের দিকে ছুড়ে দিয়েছি, এর ফলে তার সরণটা আচ্ছা আমার এই উদাহরণটাও সুন্দর হয়নি। ক্রিকেট খেলায় ধরো আমরা আজকে সবাই ক্রিকেট খেলছি, এটা একটা উদাহরণ হতে পারে। আমি বলার, আমি ধরো ব্যাটসম্যান, জুয়াইরিয়া ধরো বলার, ও একটা বল করেছে, আমি এটায় বল প্রয়োগ করেছি এই দিকে, ঠিক আছে, কিন্তু বলটা উপরে উঠে গিয়েছে, এরকম হয়েছে। তো এই দেখো বল এখানে আমার এই দিক বরাবর ছিল এফ এবং উপরের দিক বা সমকোণে ছিল হচ্ছে এফ বা সরণ যাকে বলে। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ভেরি গুড। বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। যখনই দেখবো যে এখানে একটা জিনিস চলে গিয়েছে এবং এখানে বরাবর বল প্রয়োগ করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি বরাবর যেহেতু চলে গেছে, এখানে কাজ শূন্য বলেছে, তখনও কোনো কাজ হয়নি বা কাজ শূন্য। এটা আমরা কেন, এটা তোমাদের আসলে আরেকটু বড় ক্লাসে ডিটেলসে বলা হবে। আমরা হয়তো গণিতে এই জিনিসগুলো শিখবো, যে সাইন কস ট্যান, তোমরা হয়তো বলবে এগুলো আবার কি। যখন আমরা ধরো ভূমির পরিমাপ করব, বিভিন্ন জিনিস নিয়ে শিখবো, তখন আমরা এরকম বিভিন্ন জিনিস নিয়ে শিখবো, সাইন কস ট্যান। তো সেখানে আমরা ক্যালকুলেটর আরেকটু বড় হলে খুব ডিটেলসে ইউজ করব। সেখানে তুমি দেখবা যে আমি যদি ক্যালকুলেটরে একটা বাটন থাকে, সেটার নাম হচ্ছে কস। হ্যাঁ, কস, কস মানে কি COS, এই কস ইন্টু 90 যদি আমি লিখি তাহলে আমার ক্যালকুলেটর দেখাবে 0, মানে কি cos 90 এর ভ্যালু হচ্ছে 0। তো আমি এই যে দেখো এই ক্রিকেট মাঠের কথা যদি আমি চিন্তা করি, এখানে আমি দিলাম বল এবং সরণ এবং এরপর লিখলাম cos 90। cos 90 কি? বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত ছিল? 90 ডিগ্রি ছিল না? জি মিস। তাহলে বল, সরণ এবং cos 90 এই তিনটাই হচ্ছে আমি গুণ করেছি। ধরো এখানে 5 নিউটন বল দিলাম, তারপর 5 মিটার সরণ হলো, কিন্তু কোথায় হলো? 90 ডিগ্রি বরাবর। তো এটার মান তো আমি বলেছি যে এটার মান আসবে 0। তো 0 কে দিয়ে যদি আমি কোনো কিছু গুণ করি তাহলে সেটা কত হবে? 0। হ্যাঁ, 0 কে দিয়ে যাই গুণ করি না কেন অ্যান্সার আসবে 0। তো এটা তো আমাদের পরীক্ষায় আসলে আমরা এইভাবে কখনোই লিখবো না, এটা আমি তোমাদের বোঝার জন্য বলেছি যে এটা যে আহ উপরে উঠে গেছে, এটা ধরো কোনো কিছু সরণ হয়েছে উপরের দিকে, সেখানে কেন 0 হলো, এটা হচ্ছে আমাদের এইভাবে আমরা খাতা কলমে খাতা কলমে প্রমাণ করতে পারি। বড় হলে এটা আমরা প্রমাণও করবো, কিন্তু এখন যেহেতু এটা আমাদের এই ক্লাসের জন্য এটা অ্যাপ্লিকেবল না, তাই এগুলো হচ্ছে আমাদের এখানে আলোচনা করা হয়নি। তাই আমাদের এখানে মনে রাখতে হবে যে শুধু বল যেদিকে সেদিকেই যেন সরণটা ঘটে। তো ধরো বল হচ্ছে সামনে বরাবর, সরণটাও যেন সামনে হয়। আর তাহলে দেখো বলও এইদিকে, সরণও এইদিকে, আমরা কি এটা বলতে পারবো যে এই দুইটার মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। আচ্ছা, এটা হবে না, কারণ কি দেখো, আচ্ছা আমি ছবিটা একটু ভুল আঁকেছি। যেমন বল হচ্ছে এইদিকে এবং সরণও হয়েছে এইদিকে। এবার বলো তো, দেখো একই জিনিসের উপর হচ্ছে, তো একটার উপর আরেকটা সমাপতিত হয়েছে, মানে একটার উপর আরেকটা শুয়ে আছে এমন বলা যায়। তো সেক্ষেত্রে আমাদের কোনটা হচ্ছে এখানে 0 ডিগ্রি, এবং এটাও আমরা বড় হলে শিখবো যে 0 ডিগ্রি হলেই হচ্ছে কাজ হয় এবং 90 ডিগ্রিতে কোনো কাজ হয় না, সেটা হচ্ছে শূন্য মিস কাজ। একটু সরণ কাউকে বলে একটু বলবেন? হ্যাঁ নিশ্চয়ই। সরণ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব,
যেমন তুমি বললা কি আজকে আমি আমার বাসা থেকে 5 মিটার দূরে গিয়েছি। এটা এই 5 মিটার এটা হচ্ছে আমার দ্রুতি হবে, কারণ এখানে আমি কোনো দিক বলিনি। কিন্তু ধরো আমি যদি বলি আমি আমার বাসা থেকে বের হয়ে আহ আহ ডান দিকে 10 মিটার গিয়েছি, এখানে একটা দিক উল্লেখ করা আছে না? ডান দিকে বা জি মিস। স্কুলের দিক বরাবর এরকম কোনো একটা দিকের যদি ইঙ্গিত করা হয় তাহলে সেটা হচ্ছে সরণ। সরণ আর দ্রুতির মধ্যে এটাই পার্থক্য যে দ্রুতির কোনো দিক থাকবে না এবং সরণের একটা নির্দিষ্ট দিক থাকবে। তো সরণের সংজ্ঞাতেও সাধারণত এটাই সবার আগে লেখা হয় যে নির্দিষ্ট দিক বরাবর অতিক্রান্ত দূরত্বকে বলা হয় সরণ। নির্দিষ্ট আহ নির্দিষ্ট দিক বরাবর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এবং নির্দিষ্ট দিক বরাবর সরলরৈখিক দূরত্ব মানে সোজা বরাবর দূরত্ব। তাহলে আমরা বলছি যে দ্রুতি বা দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য। আমি আবার রিপিট করছি যে সরণটা হবে আমাদের সবসময় নির্দিষ্ট দিকে। আমি যদি বলি আমি আমার বাসা থেকে 10 মিটার ডানে গিয়েছি, এটা আমার হবে 10 মিটার সরণ। কিন্তু আমি যদি বলি আমি আমার বাসা থেকে 5 মিটার দূরে গেছি বা 5 মিটার হেঁটেছি, এটা কোন দিকে যে হেঁটেছি, এটা কি সামনের দিকে, পিছনের দিকে, নাকি ডানে বামে, কোনো দিক উল্লেখ করা হয়নি। কোনো দিক উল্লেখ করা না হলে সেটা হচ্ছে আমার দূরত্ব বা দ্রুতি, এটাকে আমরা বলি দ্রুতি। যেটায় কোনো দিক থাকে না এবং যেটার দিক থাকে সেটা হচ্ছে সরণ। ক্লিয়ার? জি মিস। জি মিস। জি মিস। ভেরি গুড। সেরকম আমার এটাও খেয়াল রাখতে হবে যে বলেছে কোনো বস্তু যদি বল প্রয়োগে সেই বস্তুর সরণ যদি উপরের দিকে হয়, খাড়া উপরের দিকে হয়, তাহলে সেখানে কাজ হবে শূন্য। এবং যদি যেদিকে বল প্রয়োগ করেছি সেই দিকে যদি সরণ হয় তাহলে সেটা হবে কাজ। তারপর কি বলেছে, বলের আকর্ষণে যখন কোনো বস্তু তাকে ঘিরে বৃত্তাকারে ঘোরে তখন এই ব্যাপারটি ঘটে। যার অর্থ সূর্যের আকর্ষণে পৃথিবী যখন তাকে ঘিরে বৃত্তাকারে ঘোরে কিংবা পৃথিবীর আকর্ষণে যখন চাঁদ পৃথিবী ঘিরে বৃত্তাকারে, তখন কোনো কাজ করা হয় না। আচ্ছা, সূর্যের চারপাশে যখন পৃথিবী ঘুরে, পৃথিবী একটা নির্দিষ্ট সময় পর পর আবার ঠিক নিজের অবস্থানে ফিরে আসে, তাই না? জি জি মিস। মিস। জি মিস। এখানে যদি আমি তুলনা করি ওর পৃথিবীর আগের অবস্থান এবং শেষ অবস্থান, এখানে কি কোনো পার্থক্য আছে? ধরো তুমি তোমার বাসায় ছিলে, 10 মিনিটের জন্য বাইরে গিয়েছো, আবার 10 মিনিট পর বাসায় ফিরে এসেছো। এখানে আমি যদি তোমার শেষ অবস্থান থেকে আদি অবস্থানের বিয়োগ করি বা তুলনা করি যে দেখি তো তুমি ঠিক কতটুকু হেঁটেছো, তাহলে কি বুঝতে পারবো? কারণ তুমি তো শেষে যেখানে ছিল আগেও ঠিক সেখানেই ছিল, তাহলে তোমার অবস্থান একই হয়ে গেল না? জি মিস। জি মিস। জি মিস। কিন্তু যদি ধরো কেউ এরকম হয় যে কেউ তার বাসা থেকে বেরিয়েছে 10 মিনিট পর সে তার স্কুলে গিয়ে পৌঁছেছে, তাহলে এটা হতে পারে তার স্মরণ এখানে কত হবে, আদি অবস্থান, শেষ অবস্থান থেকে আদি অবস্থান। শেষ অবস্থান কোনটা? স্কুল, যেখানে শেষ হয়েছে সেটা হচ্ছে স্কুল, এবং আদি অবস্থান ছিল তার বাসা। দুইটা বিয়োগ করলে যত হবে এটাই হচ্ছে তার আহ অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত হচ্ছে মানে নিজে যেটা অতিক্রম করেছে। কিন্তু এখানে যদি আমি পৃথিবীর কথা তুলনা করি, পৃথিবী তো একটা নির্দিষ্ট সময় পর পর সূর্যকে অতিক্রম করবে। এখন পৃথিবীটা আগে যেখানে ছিল শেষেও ঠিক সে একই অবস্থানে আছে, তাহলে ওর কি দূরত্বের কোনো বিয়োগফল আমি পাবো? বলতে পারবো যে আগেও এখানে ছিল এখনো এখানে আছে? পারবো বলো তো? যদি আমি মিস আরেকবার বলবেন? আচ্ছা হ্যাঁ, এই যে সূর্যকে আমরা অতিক্রম করে পৃথিবী, এখন পৃথিবী একটা নির্দিষ্ট সময় পর পর সূর্যের চারপাশে আবার ফিরে আসে। আচ্ছা, এই ছবিটা একটা সুন্দর, আমি ছবিটা just, দেখছি। তো সূর্যের চারপাশে পৃথিবী এখানে আছে, হ্যাঁ, এই যে পৃথিবী কিছু দে সরি একটা নির্দিষ্ট সময় পর পর পৃথিবী আবার ঘুরে এসে আবার ঠিক একই জায়গায় অবস্থান করবে। তো এই যে ও ঘুরে এসে আবার এখানে বসলো, দেখো প্রথমে ও ছিল 1 নম্বর অবস্থানে, এখন ও ঘুরে এসে আবার এই যে একই জায়গায় বসলো, এটাকে আমরা বললাম 2। তো 2 থেকে 1 যদি আমি বিয়োগ করি আমি কি কোনো পাবো, কোনো দূরত্বের পার্থক্য পাবো? নো মিস। নো মিস। ভেরি গুড, নো একই মিস। জায়গায় বসে আছে, ভেরি গুড, খালি সময়টার হচ্ছে পার্থক্য হয়েছে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি, দেখো এক্ষেত্রে ওর দূরত্বের পার্থক্য কত হবে? 0। ধরো একই জিনিস থেকে যদি আমি একই জিনিস বিয়োগ করি তাহলে কি হয়? 0 হয় না? জি মিস। জি ম্যাম।
তাহলে আমি যদি এখানে পৃথিবীর আমি বললাম যে আমি আজকে বের করব যে পৃথিবীর তাহলে ঠিক কতটুকু কাজ করেছি। কাজ করার সূত্রটা কি বলতো? কাজ বের করার মিস একটু আবার বলেন। কাজ কাজের পরিমাণ বের করার সূত্রটা কি? W=Fs। ভেরি গুড, ডব্লিউ ইকুয়ালস টু এফ এস। তাহলে এখানে দেখো আমি যদি পৃথিবীর ক্ষেত্রে বের করি, তাহলে ধরো ওর ওর বলটাকে আমি ধরলাম 10 নিউটন, ধরেই রাখলাম, কোনো সমস্যা নেই। কিন্তু ওর যে যে সরণটা আমরা কি বের করেছি, সরণ কত ছিল ওর? নো মিস। আচ্ছা, পৃথিবীর যে এই যে ঘুরে আবার একই অবস্থানে ফিরে এসেছে, এখানে ওর সরণ কি হয়েছে কোনো, মানে ও কি কোনো দূরত্ব নো অতিক্রম মিস। করেছে? নো নো মিস। মিস। ভেরি গুড। তাহলে কোনো দূরত্ব অতিক্রম করে নাই মানে কি? জিরো। জিরো বসালেই হয়। তাহলে 10 × 0 তাহলে কত হয়? 0। হ্যাঁ, তাহলে ওর 0। কাজ 0 জুল বা শূন্য পরিমাণ কাজ করছে। তো সেক্ষেত্রেই বলেছে যে বৃত্তাকারে ঘোরে এমন সবকিছুর বেলায় সেটার কাজ হবে 0। বৃত্তাকারে ধরো তুমি একটা সুতায় বেঁধে, একটা পাথরকে একটা সুতায় বেঁধেছো, তারপর সেটা তোমার চারদিকে ঘোরাচ্ছ, এক্ষেত্রেও কোনো কাজ হবে না, কারণ এখানে ওর কোনো সরণ হয়নি বৃত্তাকার পথে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাজটা হবে 0 জুল। ক্লিয়ার? জি মিস। জি মিস। ভেরি গুড। তাহলে আমরা বুঝতে পারলাম কাজের ব্যাপারটা। এই টপিকে কোনো সমস্যা কাজ রিলেটেড? নো না মিস। ম্যাম। ভেরি গুড। আচ্ছা, হাম্মাদ কোথায় চলে গিয়েছে? হাম্মাদ আমাকে বললো যে ক্লাসের টাইম নাকি ওভার, কিন্তু ক্লাসের টাইম তো 8:30 পর্যন্ত, তাই না? জি মিস। ওকে। জি আচ্ছা, ম্যাম। ভেরি গুড। তাহলে শক্তি আমরা আজকে পড়বো। শক্তি কি? কোনো একটা যে কাজ আমরা করি, এটা যে একটা, ধরো এই যে দৈহিক শক্তি, কোনো একটা কাজ করার যে আমার একটা জিনিস লাগছে, এটা আমি করতে পারছি না কারণ আমার শক্তি নাই। এই শক্তিটা কোথা থেকে আসে, এই শক্তির উৎস কি, শক্তি বলতে কি বোঝায়, সব আমরা শিখবো আজকে। বলেছে শক্তি বলতে কি বোঝায়, আমাদের সবার মধ্যে একটা ভাষা ভাষা ধারণা আছে, কারণ আমরা কথাতে বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি বলে থাকি। মাঝে মাঝে আমরা রাসায়নিক শক্তি বা নিউক্লিয়ার শক্তির কথাও শুনি। আলোক শক্তি হিসেবে যেভাবে বলা না হলেও আমরা অনুমান করি যে আলো এক ধরনের শক্তি। দৈনন্দিন কথাবার্তায় যে শক্তিটার কথা খুব বেশি বলা হয় না, কিন্তু পদার্থ বিজ্ঞানে অসংখ্যবার যে শক্তির কথা বলা হবে সেটা হচ্ছে গতি শক্তি। গতি শক্তি কি? কোনো একটা জিনিস গতিশীল অবস্থায় আছে, তার মধ্যে যে শক্তি সেটাই হচ্ছে গতি শক্তি। যেমন একটা গাড়ি চলছে, ও যে শক্তির মাধ্যমে চলাফেরা করছে আম, সেটা হচ্ছে আমাদের গতিশক্তি। কিংবা একটা পাথর একটা অবস্থানে বসে আছে, পাথর নড়াচড়া করছে না, একটা জায়গায় বসে আছে, তাহলে কি ওর মধ্যে কোনো শক্তি নাই? অবশ্যই আছে। ওর মধ্যে যে শক্তিটা জমা আছে সেটাকে আমরা বলি স্থিতি শক্তি। ঠিক আছে? তাহলে দুই ধরনের শক্তি আমরা বললাম, এটা হচ্ছে গতিশক্তি। গতিশক্তি হচ্ছে গতিশীল অবস্থায় যে শক্তি, সেটা হচ্ছে গতিশক্তি। কাজেই আমাদের ধারণা হতে পারে প্রকৃতিতে বুঝি অনেক ধরনের শক্তি আছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সব শক্তি কিন্তু এক, এবং আমরা এক শক্তিকে অন্য শক্তির শক্তিতে রূপান্তর করি। এটা অনেকটা একটা চক্রের মতো। এক শক্তিকে আমরা অন্য শক্তিতে রূপান্তর করি কিভাবে? যেমন বিদ্যুৎ শক্তিকে আমরা করি হচ্ছে আলোক শক্তিকে, যেমন আমাদের বাল্ব, এটা দেখতে পারো কারেন্ট দিয়ে চলে। এটা হচ্ছে আমরা বিদ্যুৎকে আলোতে কনভার্ট করছি, একটা শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করছি। তারপর বলতে পারো আলোক শক্তি। আলোক শক্তি সূর্য থেকে যে আলোটা আসে, এটা হচ্ছে এক ধরনের শক্তি, এটা হচ্ছে আলোক শক্তি। তারপরে আর কি শক্তির কথা বলা যায়? এই যে নিউক্লিয়ার শক্তি। নিউক্লিয়ার, এটা হচ্ছে নিউক্লিয়ার পারমাণবিক কেন্দ্র থাকে আমাদের রূপপুরে আছে, এটা থেকে আমরা এক ধরনের শক্তি বের করি, যে শক্তি তৈরি করি, যে শক্তিটা তৈরি করি সেটা হচ্ছে নিউক্লিয়ার শক্তি। এটা হচ্ছে ভিন্ন পদার্থকে ভেঙে একটা শক্তি নির্গত হয়, সেটাকে অথবা জোড়া দিয়ে এক ধরনের শক্তি, এটা হচ্ছে নিউক্লিয়ার শক্তি। সূর্যে অনেক শক্তি জমা থাকে, এটাকে বলা হয় সৌর শক্তি। ক্লিয়ার এই পর্যন্ত? জি মিস। জি ম্যাম। তারপর তোমাদের এখানে একটা কথা বলা হয়েছে, এটা নিয়ে আমরা এখন পড়বো। সেটা বলেছে যে সূর্যের মহাকর্ষ বলের কারণে পৃথিবী যখন তাকে ঘিরে বৃত্তাকারে ঘোরে, তখন পৃথিবী বলের সমকোণে সরে যায় বলে কোনো কাজ করা হয় না।
এখানে একটা এক্সপ্লেনেশন দিয়েছে যে কেন কাজ এখানে শূন্য সেটাই বলেছে। আচ্ছা, মহাকর্ষ বল কি, এটা কি আমরা জানি? মহাকর্ষ বল হচ্ছে পৃথিবীকে যে সূর্য টানছে, সেই টানার কারণে যে সূর্য পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, ওটাই হচ্ছে মহাকর্ষ বল। আচ্ছা, মহাকর্ষ যদি আমি বলি মহাকর্ষ বল কি, এটা হচ্ছে পৃথিবী আহ আচ্ছা, হ্যাঁ, মহাবিশ্বে যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে একটা আকর্ষণ বল আছে সেটাই হচ্ছে মহাকর্ষ বল। কারণ এই মহাকর্ষ বলের কারণে এই পৃথিবী হচ্ছে কি যে এখান থেকে ছিটকে দূরে সরে যাচ্ছে, তাই না? কোনো এই যে পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরছে, এখানে তো কোনো দড়ি রশি কিছু দিয়ে ওকে বাঁধান, ও আপনা আপনি ঘুরছে। তো আপনা আপনি কিভাবে ঘুরে, কোনো যদি আকর্ষণ না থাকে? অবশ্যই এখানে একটা আকর্ষণ বল কাজ করছে, সেটার নাম হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল হচ্ছে মহাবিশ্বে দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে বলা হয় মহাকর্ষ বল। এই বলের কারণে পৃথিবী হচ্ছে সূর্যের চারপাশে ঘুরছে। তারপর বলেছে যে এই যে পৃথিবী সূর্যের বৃত্তাকারে ঘোরে, তখন পৃথিবী বলের সমকোণে সরে যায় বলে কোনো কাজ করা হয় না। দেখো, পৃথিবী কোন দিকে আগাচ্ছে? এই দিকে, তাই না? ও এভাবে ঘুরে আবার একই পথে আবার ফিরে আসে। তো আমি বল প্রয়োগ করছি এই বরাবর সরলরেখায়, এবং ও আগাচ্ছে লম্বালম্বি। তাহলে এখানে আহ বল এবং সরণের মাঝে একটা কোণ তৈরি হয়েছে। কোণটা কত? 90 ডিগ্রি। ভেরি গুড, 90 ডিগ্রি। এবং আমরা জানি 90 ডিগ্রি কোণ তৈরি হলে সেখানে কাজের পরিমাণ হয় শূন্য। তো এক্ষেত্রে তোমরা আরেকটা কথা বলতে পারো যে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কেন এটা বৃত্তাকার হয়ে গেল? এটা তো লম্বালম্বি এই বরাবর হওয়ার কথা ছিল। আচ্ছা, পৃথিবীটা হচ্ছে আগাতে চাই এই বরাবরই, কিন্তু ও যেটা একটা আকর্ষণ বল দিয়ে সূর্যের সাথে যুক্ত, তো এদিকে যেতে চাচ্ছে, আবার সূর্যকে এদিকে টানছে, ওই দিকে যেতে চাচ্ছে, সূর্যের দিকে এদিকে টানছে। এভাবে টানতে টানতে ওর গতিপথটা হয়ে যায় এরকম বৃত্তাকার। এর ফলে ও আর সোজাসুজি যায় না, কিন্তু ওর সরণ ঘটে হচ্ছে সোজাসুজি। এই কারণে আমাদেরকে বলা হয়েছে যে পৃথিবী হচ্ছে বলটার সমকোণে সরে যেতে চায় বা সরে যায় বলে পৃথিবী আহ এক্ষেত্রে কাজ হবে শূন্য, বা শূন্য কাজ হচ্ছে, এটা আমরা বলতে পারি। কোনো আহ, বেশি বা কম এভাবে বলতে পারবো। ক্লিয়ার? জি মিস। ভেরি গুড। তাহলে বলেছে আবার আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে শক্তি। শক্তি পর্যন্ত কি বলেছে যে শক্তি হচ্ছে একটা জিনিস থেকে আরেকটা জিনিসে রূপান্তর করে। এবং আরেকটা কথা, শক্তি হচ্ছে কখনো শেষ হবে না। শক্তি আগে পৃথিবীতে যতটুকু ছিল এখনো ঠিক ততটুকুই আছে, খালি একটা থেকে আরেকটায় রূপান্তর করা যাবে, কখনোই শক্তি শেষ হবে না। শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য, মানে কাজ করতে যে সামর্থ্যটা লাগে। যেমন আমাদের খরচ করার সামর্থ্য হচ্ছে টাকা, আমাদের খরচ করতে লাগে হচ্ছে টাকা, সেরকম আমাদের কাজ করতে যেই জিনিসটা লাগে সেটা হচ্ছে আমাদের শক্তি। শুধু তাই না, যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে কাজ করা হয়, তখন সেই বলটি আসলে বস্তুর উপর একটা শক্তি দেয়। তাই বস্তুটির মধ্যে যতটুকু কাজ করা হয়েছে, বস্তুটির মধ্যে ঠিক ততটুকুই শক্তি সৃষ্টি হয়, এবং যে বল প্রয়োগ করেছে তার ঠিক সেই পরিমাণ শক্তি খরচ হয়। ধরো এই যে আমি বলেছি যে শক্তি কখনো তৈরি হবে না, শক্তি কি হবে? একটা জিনিস থেকে আরেকটা জিনিসে কনভার্ট হবে। কোনো একটা গাড়ি স্থির অবস্থায় বসে আছে রাস্তায়, হুট করে সে তার ইঞ্জিন অন করলো, মানে ড্রাইভার ইঞ্জিন অন করলো এবং গাড়িটি চলতে শুরু করলো। দেখো, প্রথমে ও বসেছিল, তখন ওর মধ্যে এক ধরনের শক্তি ছিল যেটাকে আমি বলেছি স্থিতিশক্তি। তো যেটা স্থির থাকলে যে শক্তিটা হয় স্থিতিশক্তি। এবং যেহেতু গাড়িটা চলতে শুরু করেছে, তখন এটা কোন শক্তিতে রূপান্তর হয়েছে বলতো? ম্যাম গতিশক্তি। ভেরি গুড রামিতা, সেটা হচ্ছে গতিশক্তিতে রূপান্তর হয়েছে। তাইলে দেখো, বলেছে যে এর উপর বলেছে যে যতটুকু কাজ ঠিক ততটুকু শক্তি হয়। যেমন ধরো আমি আজকে 5 গ্রাম মুরগি খেলাম, হ্যাঁ? তো 5 গ্রাম মুরগি আমার বডিতে থাকবে, সেখান থেকে পুষ্টি উপাদান তৈরি হবে, পুষ্টি থেকে শক্তি হবে। এই শক্তি এখানে কাজ, আমি যতটুকু মুরগি খাবো বা যতটুকু প্রোটিন খাবো, খাবার খাবো, ঠিক ততটুকুই আমার শক্তি তৈরি হবে। মানে ওই খাবার থেকে আমি ঠিক ততটুকুই শক্তি, যতটুকু পাওয়ার কথা ছিল ঠিক ততটুকুই শক্তি পাবো। বা ধরো আহ কেউ একজন খুব তোমাকে বলা ঠিক হবে কিনা, ধরো একটা ছেলে আরেকটা ছেলেকে অনেক জোরে ঘুষি মারলো, ঠিক আছে? ঘুষি মারার ফলে ও ছেলেটা একটু দূরে গিয়ে থেমে গেল।
তো এর ফলে বলা যায় ওর বল প্রয়োগ করেছে এবং সরানো হয়েছে, তো এখানে কাজ হয়েছে। তো এখানে দেখো যে ঘুষিটা মেরেছে তার থেকে কিছু শক্তি ওই ছেলেটার মধ্যে চলে গিয়েছে, তাই তো ব্যথা পেয়েছে। তো এখানে বলেছে যতটুকু শক্তি দিব, যে দিচ্ছে তার থেকে হচ্ছে কমে যাবে এবং যে যার উপর দেয়া হচ্ছে সে পাবে। যেমন ধরো তুমি একটা বলকে অনেক জোরে ধাক্কা দিচ্ছ, এই যে এটা, আচ্ছা এটা তো শূন্য কাজ, ধরো এটা এই ব্লককে তুমি সরাচ্ছ, এখান থেকে এখানে সরিয়েছো এবং এখানে ব্লকটার ভিতর কিছুটা শক্তি জমা হচ্ছে। কিভাবে? কারণ তুমি কিছুটা কাজ করেছো, তুমি ঠিক যে পরিমাণ কাজ করবে ঠিক সেই পরিমাণ শক্তি ওর মধ্যে জমা হবে। এখন এটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, আমরা কি পড়েছিলাম, কাজের একক কি ছিল? জুল। ভেরি গুড। তাহলে যে পরিমাণ শক্তি জমা হবে সেটার একক কি হওয়ার কথা? জুল। ভেরি জুল। গুড। শক্তির একক হচ্ছে জুল। বলেছে শক্তির একক ও কাজের এককের সমান, সেটা হচ্ছে জুল। কাজেই একটা বস্তুকে বল প্রয়োগ করে খানিকটা দূরত্বে ঠেলে নেওয়ার পর তার ভিতরে কখনো গতির কারণে গতিশক্তি হয়, অথবা ঘর্ষণের কারণে তাপ শক্তিও হয়। ঘর্ষণ ঘর্ষণ সম্পর্কে কি আমাদের ধারণা আছে? জি মিস, একটা বস্তু যখন আরেকটা বস্তুর সাথে ঘেঁষা খায় হ্যাঁ, তখন হচ্ছে তখন সেখানে ঘর্ষণের তৈরি হয়। যেমন এটার উদাহরণ, ম্যাচের কাঠি আমরা জ্বালিয়েছি কেউ? ম্যাচের কাঠি, আহ দেখবে যে একটা ম্যাচের কাঠি আমি বের করি, তারপরে সেটার যে বারুদ অংশটা থাকে বা উপরে মাথার মতো অংশটা, সেটা হচ্ছে ম্যাচ বক্সের গায়ে আমি একটা ঘষা দিই। তো এর ফলে কি হয়? আর তাপ, আলো এবং তাপ তৈরি হয়। তাহলে এটা বলতে পারি তাপ শক্তি তৈরি হচ্ছে। এটা কি ক্লিয়ার? এই যে ঘর্ষণের কারণে যে তাপ শক্তি তৈরি হলো। জি মিস। ভেরি গুড। মিস। আরেকটা উদাহরণ হতে পারে, এই যে রেল লাইনে যখন ট্রেন চলে, তখন ট্রেনের চাকার সাথে রেল লাইনের ট্র্যাকটা, যেগুলো যে লোহার অংশগুলো তৈরি থাকে সেগুলোর ঘর্ষণ হয়, এর ফলে তাপ শক্তি উৎপন্ন হয়। এবং আমরা এটাও শিখেছিলাম যে তাপ শক্তি তৈরির ফলে যে রেল ট্র্যাকের মাঝে যে অল্প অল্প ফাঁকা স্থান থাকে সেগুলো হচ্ছে ভরাট হয়ে যায়। মনে ছিল এটা? জি মিস। জি মিস, মনে আছে। ভেরি গুড। তাইলে এটা আমরা বুঝলাম যে ঘর্ষণের কারণে অথবা গতির কারণে তাপ শক্তি তৈরি হবে। কখনো অবস্থার কারণেও স্থিতি শক্তি তৈরি হয়, অর্থাৎ যেটুকু কাজ করা হয়েছে সেটি কখনো নষ্ট হয় না, আবার কোনো না কোনো ভাবে শক্তিতে রূপান্তরিত হয়। স্থিতিশক্তি, ধরো কোনো একটা জিনিস চলছিল, তুমি এটাকে বল প্রয়োগ করেছো, এর ফলে এটা কিছু জোর গিয়ে স্থির হয়ে গেছে, থেমে গেছে। তো এটা বলা যাবে না যে ওর মধ্যে শক্তি যা ছিল সব শেষ হয়ে গিয়েছে, বা ওর, আমি যেহেতু বল প্রয়োগ করেছি আমার থেকে কিছু শক্তি ওর মধ্যে চলে গিয়েছে এবং ও যেহেতু থেমে। আচ্ছা সরি, আমার নেট চলে গিয়েছিল। আমি যে পর্যন্ত বলেছিলাম তোমরা কি শুনতে পেরেছো? জি মিস। জি মিস। ভেরি গুড। তাহলে আমার ক্লাসটা হচ্ছে এই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ইনশাল্লাহ অনুশীলনী বই থেকে পড়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। রামিসা, জুয়াইরিয়া এবং সুভা, তোমাদেরকে থ্যাংক ইউ ক্লাস করার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। মিস, মিস আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।